সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আজ আমি মর্তজেবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষিকা বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস দশম শ্রেণীর সাথে গত ক্লাসে আমরা সমাসের উপর ক্লাস নিয়েছিলাম। আজকে তারই একটা অংশ বিশেষ। আজকের আলোচ্য বিষয় বাংলা দ্বিতীয় পত্রের তৎপুরুষ সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করি। তোমরা ক্লাসে আসলে তোমরা সবাই মনোযোগী হও, এই প্রত্যাশা রাখি। এই প্রত্যাশা নিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জানবো তৎপুরুষ সমাস কাকে বলে। গতকাল আমরা সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম। সমাস কাকে বলে, সমস্ত পদটা কি, ব্যাস বাক্য কি, সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে তার প্রথম অংশ তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসকে আমরা প্রথমে জানবো তৎপুরুষ সমাস কাকে বলে। তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায়, অর্থাৎ বিভক্তি লোপ, পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস, এই তৎপুরুষ সমাসটা হচ্ছে 9 প্রকার। তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ, 2 তৃতীয়া, 3 চতুর্থী, 5ম, 6ষ্ঠী, 7ম, 9, উপপদ, সবশেষে হচ্ছে অলুক তৎপুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ, তাহলে কি তৎপুরুষ সমাস প্রকারভেদ আমরা পেয়েছি 9 প্রকার। 9 প্রকারের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, 5ম তৎপুরুষ সমাস, 6ষ্ঠী তৎপুরুষ সমাস, 7ম তৎপুরুষ সমাস, 9 তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং সবশেষে হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। দ্বিতীয় থেকে 7ম পর্যন্ত আমরা এটা বিভক্তি থেকে পেয়েছি। বিভক্তিতে কি ছিল? বিভক্তি ছিল 2 প্রকার, একটা ছিল শব্দ বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তিকে ভাগ করা হয়েছিল বাংলা শব্দ বিভক্তি আবার 7 প্রকার। এই 7 প্রকারের মধ্যে ছিল প্রথম, দ্বিতীয় থেকে 7ম পর্যন্ত। এখানে কিন্তু তৎপুরুষ সমাসকে দ্বিতীয় থেকে 7ম পর্যন্ত 6টা সমাসে ভাগ করা হয়েছে, আর সর্বশেষ হচ্ছে নং, উপপদ ও অলুক তৎপুরুষ। তো আসো এবার আমরা দ্বিতীয় তৎপুরুষ কাকে বলে সেটা আলোচনা করি এবং একজন পদ্ধতি যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আসবো তৎপুরুষ সমাসের বিভিন্ন ভাগের, সেগুলিকে আমরা কি করব? সংজ্ঞায়িত করব এবং উদাহরণ দেব। তো প্রথমে আমাদের জানা উচিত যে ব্যাস বাক্যটাকে, অর্থাৎ আমরা যে সমাসগুলি করব কাকে বলে উদাহরণ দেব, সেখানে আমরা ব্যাস বাক্যগুলি নির্ণয় করব, অর্থাৎ সমাসের ব্যাস বাক্য। সমাসের ব্যাস বাক্যগুলি হচ্ছে কি? সমাসের ব্যাস বাক্য হচ্ছে যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় সেটা হচ্ছে বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য অথবা ব্যাস বাক্য। অর্থাৎ সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশে পরিণত করা হয়। আমরা এখন সমস্ত বাক্যগুলিকে, অর্থাৎ একদিকে আমরা কি করব? সংজ্ঞায়িত করব, সংজ্ঞা, আর একদিকে আমরা কি করব? ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখব। এখন যে এই ব্যাস বাক্যগুলি, অর্থাৎ সমস্ত পদকে ভেঙে যে আমরা যে বাক্যাংশে পরিণত করব, সেই পরিণত বাক্যের নাম হচ্ছে ব্যাস বাক্য, সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো প্রথমে আমরা তৎপুরুষ সমাসের 1 নম্বরে আমরা আসি। তৎপুরুষ সমাসের দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ আমি তোমাদেরকে 1-2 মিনিটে দ্বিতীয় থেকে 7ম পর্যন্ত একটা ধারণা দিয়ে ফেলি। দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। এই দ্বিতীয় তৎপুরুষ সমাসে আমরা একটা এক্সাম্পল দিলাম যে বিপদাপন্ন। বিপদাপন্ন
বিপদাপন্ন, অর্থাৎ বিপদকে আপন্ন। এই যে আমি সমস্ত পদকে ভাঙলাম, এই যে বিপদাপন্ন এটা সমস্ত পদ, এটাকে ভাঙলাম কিভাবে? বিপদকে আপন্ন। অর্থাৎ আমরা গতকাল জেনেছি যে পূর্বপদকে, তোমাদের জানা উচিত যে পূর্বপদ এবং পরপদ মিলে হচ্ছে সমস্ত পদ। পূর্বপদ হচ্ছে বিপদকে, আর পরপদ হচ্ছে আপন্ন, বিপদকে আপন্ন। এই যে পূর্বপদে কি হয়েছে? কয়টার কে, কে রে বুঝালে দ্বিতীয় বিভক্তি। সুতরাং এটা হচ্ছে কি বলছে, পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। তাহলে বিপদকে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার আসো দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার আসো আমরা তৃতীয় তৎপুরুষে যাব। তৃতীয় তৎপুরুষ হচ্ছে পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপে যে সমাস হয়। সেরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি, শ্রমলব্ধ। শ্রমলব্ধ মূল শব্দ, তাকে যদি আমরা ভাঙি তাহলে শ্রম দ্বারা লব্ধ, এটা শ্রম দ্বারা লব্ধ, এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ। তাহলে এটা এই শ্রম দ্বারা দিয়ে কর্তৃক হলে তৃতীয় বিভক্তি, সুতরাং এটা তৃতীয় তৎপুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি তৃতীয় তৎপুরুষ সমাস। এবারে আমরা আসবো চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ হচ্ছে পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয়। পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। চতুর্থী তৎপুরুষ সমাস আমরা যেমন মালগাড়ি হচ্ছে মালের নিমিত্তে গাড়ি, মালগাড়ি, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিমিত্তের জন্য যখন বুঝাবে তখন সেটাই চতুর্থী তৎপুরুষ সমাস হবে, চতুর্থী। আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সম্প্রদান কারকে যেমন দ্বিতীয় সম্প্রদান কারকে আমাদের চতুর্থী বিভক্তি যেমন প্রয়োগ ছিল, দ্বিতীয় কর্মকারকের দ্বিতীয়, ঠিক তেমনি এখানে নিমিত্তের জন্য যখন বুঝাবে তখনই সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে আসো পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হয়। তাহলে পূর্বপদে পঞ্চমী বিভক্তি এরকম একটা হচ্ছে বিলাত ফেরত, এটা হচ্ছে বিলাত হতে ফেরত, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, বিলাত হতে ফেরত, তাহলে পূর্বপদে কি হয়েছে? পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হয়েছে, বিলাত ফেরত। এবারে আসো পঞ্চমী তৎপুরুষের পরে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপে যে সমাস হয়, যেমন রাজপথ, এটা হচ্ছে পথের রাজা। রাজপথ সেটাই হয় যা হচ্ছে পথের রাজা। এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ। এই পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপে যে সমাস হয়েছে, তাহলে পথের রাজা, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পথের রাজা। এরপরে আসো সপ্তমী তৎপুরুষ সমাস। পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপে যে সমাস হয়। এরকম একটা শব্দ আমরা নিতে পারি তেলে ভাজা। এটা বেশ বাক্য করলে তেলে ভাজাই হয়, অর্থাৎ সমস্ত পদকে যেভাবেই ভাঙি না কেন এটা তেলে ভাজাই হবে। এটা সপ্তমী তৎপুরুষ সমাস, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। আমরা তাহলে এক এক করে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত চলে আসলাম। কয়টা হলো? 1 2 3 4 5 6, 6টা চলে আসছি। আর রয়ে গেল কি আমাদের নং তৎপুরুষ সমাস। নং তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে ন না নেই অব্যয় যোগ করে যে সমাস হয়, তার পূর্বপদে ন নেই নাই অব্যয় যোগ করে যে সমাস হয় তাকে নং তৎপুরুষ সমাস বলে। যেমন অনাচার, যেমন ন আচার, অকাতর, ন কাতর। ঠিক আছে, এগুলি হচ্ছে নং তৎপুরুষ, এগুলি হচ্ছে নং তৎপুরুষ সমাসের উদাহরণ।
এরপরে আমরা আসবো উপপদ তৎপুরুষ, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যোগ করা হয়, কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে তাকে কি বলে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস যেমন জলচর, জলে চরে যা, জলে চরে যা, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়, পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়, সেটা হচ্ছে জলচর, জলে চলে। আর সর্বশেষ হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ হয় না, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ হয় না, অর্থাৎ দ্বিতীয় বিলোপ হয় না। এরকম আমরা নিতে পারি গায়ে পড়া, আমরা গায়ে পড়াটা গায়ে পড়াই হবে, এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তাহলে স্পষ্টভাবে জানলাম যে তৎপুরুষ সমাসকে 9 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নং, উপপদ এবং সবশেষে অলুক তৎপুরুষ সমাস। আমি এক এক করে প্রত্যেকটি সমাসের সংজ্ঞা সহ একটি করে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। আমরা আশা করি এই যে পূর্বপদ, তোমাদেরকে প্রত্যেকটা আমি পূর্বপদ, পূর্বপদ হচ্ছে বিপদকে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, এখানে শ্রম ধারাটা পূর্বপদে দ্বারা দিয়া কর্তৃক লোপ পেয়েছে। মালের নিমিত্তে এটা চতুর্থী, পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ। বিলাত পদে এটা পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপ। পথের রয়ের পূর্বপদে রয়ের বিভক্তি লোপ পেয়েছে। তেলে ভাজা, তেলে এ অতে এটা সপ্তম বিভক্তি লোপ। ন নাই নেই অব্যয় যোগ করলে যা হয় সেটা হচ্ছে কি নং তৎপুরুষ। আর উপপদ তৎপুরুষ যেটা হচ্ছে কি যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়। জলে চলে যায়, এটা পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কি যুক্ত হয়েছে, প্রত্যয় যুক্ত হয়েছে। আর সর্বশেষ হচ্ছে গায়ে পড়া, অর্থাৎ যে তৎপুরুষ সমাস সে পূর্বপদের দ্বিতীয়াদি লোপ হয় না, এখানে কিন্তু দ্বিতীয়াদি লোপ হয় নাই, সুতরাং এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এই অলুক তৎপুরুষ সমাস, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক এক করে আমরা তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাসের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। আমরা আজকে জেনেছি যে সমাস বাক্য কি বা বিগ্রহ বাক্য কি, অর্থাৎ প্রদত্ত শব্দ বা ব্যাস বাক্য, অর্থাৎ ব্যাস বাক্যকে ভাগ করলে কি কি পাওয়া যায় সে সম্পর্কে জেনেছি। তাহলে আমরা মূল বিষয়গুলিকে আমি আরেকবারও তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি যে আমরা আজকে কি করলাম, তৎপুরুষ সমাস কাকে বলে তার সংজ্ঞায়িত করলাম এবং উদাহরণ দিলাম। এখানে আমাদের আরেকটা বিষয় লক্ষণীয় যে যদি আমরা এই চারটাকে আজকে বলি বা এই বোর্ডে আজকে যা লেখা আছে যদি এরকম বলি যে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো, তাহলেও কিন্তু ক্লিয়ার। আমরা কিন্তু সমস্ত এক এক করে সমাসকে যতটা ভাগ, অর্থাৎ 6টা ভাগে ভাগ করা হচ্ছে, দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি এবং অব্যয়ীভাব, এই 6টা ভাগে বিভক্ত করেছি। প্রত্যেকটা ভাগ করানোর পর যখন আমরা এক এক করে 20, 30, 40 এরকম অনেক বাক্য তোমাদের তৈরি করাবো, অর্থাৎ ব্যাস বাক্য সহ সমাসের নাম তৈরি করাবো, সেক্ষেত্রে আজকের চারটি কিন্তু সেরকমই যে ব্যাস বাক্য সহ সমাসের নাম। এখানে কিন্তু 9টা সমাস চলে আসছে, যদিও এটা তৎপুরুষ সমাসের বিভিন্ন ভাগগুলি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এগুলি বোঝার চেষ্টা করবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সেগুলি সলভ করার চেষ্টা করবো। তো আশা করি পাঠটা ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করবে, তোমাদের কাছে সেই প্রত্যাশা রাখি। সেই প্রত্যাশা, আশা ও বিশ্বাস আমার তোমাদের প্রতি আছে। তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে, কেননা
আজকের যে আলোচনা, এই আলোচনাগুলি এবং গত ক্লাসের যে আলোচনা, গতকাল যে ক্লাসটি করিয়েছিলাম অর্থাৎ সমাস কাকে বলে, প্রকারভেদ, আর আজকে হচ্ছে তারই একটা অংশ বিশেষ। এই সব মিলিয়ে হচ্ছে সামনে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা তোমরা ভালো করো, অনলাইন ক্লাসগুলো ফলো করো এবং ক্লাসে মনোযোগী হও। তারপর অ্যাসাইনমেন্টের ভিত্তিতেও হবে, সেগুলিও ভালো করে তোমরা অনুশীলন করবে। তোমরা ভালোভাবে পাঠদান করো, এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে ক্লাস সমাপ্তি করতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রত্যেকটার যেভাবে এক্সাম্পল আমি দিয়েছি এভাবে তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে, সুন্দরভাবে পড়াশোনা করো। যতই অনুশীলন করবে ততই জানবে। সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো ফলাফল করো, এই প্রত্যাশা আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।